আচ্ছা, আপনি যদি ঈশ্বরকে কয়েকটা প্রশ্ন করার সুযোগ পেতেন তাহলে কি প্রশ্ন করতেন? আপনারা ভাবতে থাকেন। তার সাথে সাথে জেনে রাখেন এই প্রশ্নটা একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন। ইতোমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নপত্রটি আপনাদের নজরে এসেছে নিশ্চয়ই। সেই প্রশ্নপত্রে আরেকটি প্রশ্ন হলো, যে জঙ্গল কেটে ফেলা হচ্ছে সেই জঙ্গলে পাখিদের কথোপকথন লিখো। বাংলাদেশের পরীক্ষার অভিজ্ঞতা থেকে দেখলে প্রশ্নগুলো অদ্ভুত লাগতে পারে, কারণ পরীক্ষার প্রশ্নে আমরা সংজ্ঞা লিখো, বৈশিষ্ট্য লিখো, 5 নম্বরের উত্তর দাও, 10 নম্বরের উত্তর দাও, এই টাইপের ভাষার সাথে অভ্যস্ত। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই ভাইরাল প্রশ্নপত্র আসলে শুধুই অদ্ভুত না, বরং খুব সিরিয়াস। এই প্রশ্নপত্র শিক্ষার্থীদের মুখস্থ জ্ঞান নয়, তার ভাবার ক্ষমতা, ভাষা, কল্পনা আর পৃথিবী দেখার চোখকে মাপতে যায়। এদিকে আরেকটা খবরও বাংলাদেশে ভাইরাল। বাংলাদেশে 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত নিবন্ধিত শিক্ষার্থীদের প্রায় 36% পরীক্ষা দিতে আসেনি। তারা পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত এমন কিন্তু না। প্রথম আলোর তথ্য অনুযায়ী প্রায় 15 লক্ষ শিক্ষার্থী একাদশে নিবন্ধন করেছিল, কিন্তু ফর্ম পূরণ করেছে প্রায় 9.5 লাখ, অর্থাৎ প্রায় 5.5 লাখ শিক্ষার্থী 2 বছরের মধ্যেই পরীক্ষা থেকে বাইরে। এখন চিন্তার বিষয় হলো, এই শিক্ষার্থীরা গেল কোথায়? আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নপত্রেই আমরা এত মুগ্ধ হচ্ছি কেন? কৃত্রিম বুদ্ধিমত্তা, সুখের কথা, ভয়ের কথা, পথের পাঁচালীর দুর্গার সঙ্গে তোমার কাল্পনিক ট্রেন সফর, কিংবা সাহিত্যে বা সিনেমায় দেখা সবচেয়ে শক্তিশালী নারী চরিত্র, এগুলো বইয়ের পাতা থেকে তুলে আনা কোনো প্রশ্ন না। এই প্রশ্নের উত্তর দিতে হলে যে কোনো শিক্ষার্থীকে নিজের মনের ভেতর থেকে উত্তর খুঁজে আনতে হবে। এই প্রশ্নপত্র সম্পর্কে দৈনিক আজকালকে দেওয়া সাক্ষাৎকারে যাদবপুরের অধ্যাপক রাজেশ্বর সিনহা বলেছেন, তাদের লক্ষ্য শিক্ষার্থীর ভাবার ক্ষমতা এবং প্রকাশ করার ক্ষমতা দেখা। তার বক্তব্যের সহজ অর্থ হলো, বিশ্ববিদ্যালয়ে তোমাকে পড়ানো যাবে এ নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি ভাবতে পারো কিনা সেটাই আগে দেখা দরকার। অধ্যাপক জয়দীপ ঘোষও বলেছেন, উচ্চ মাধ্যমিকের নাম্বার থেকে বোঝা যায় শিক্ষার্থী সিলেবাসের কতটা পড়েছে। ভর্তি পরীক্ষায় তারা দেখতে চান সিলেবাসের বাইরে শিক্ষার্থী মানুষ, সমাজ, প্রকৃতি, সংস্কৃতির সঙ্গে কতটা যুক্ত। এখানে শিক্ষা সম্পর্কে একটা বড় ধারণা আছে। বিশ্ববিদ্যালয় শুধু তথ্য মুখস্থ করার জায়গা না, বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে একজন মানুষ প্রশ্ন করতে করতে শেখে, যুক্তি সাজাতে শেখে, নিজের ভাষায় পৃথিবীকে ব্যাখ্যা করতে শেখে। আচ্ছা, এবার বাংলাদেশে আসি। আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক শিক্ষার্থী ছোটবেলা থেকেই শেখে কোন প্রশ্নটা কমন আসবে, কোন গাইড ভালো, কোন কোচিং শিটে সব প্রশ্নের উত্তর আছে। ফলে পড়াশোনা হয়ে যায় পরীক্ষায় উত্তরণের কৌশল, শেখা বদলে গিয়ে হয়ে যায় নম্বর কামাই, আর বুঝতে পারার বদলে জায়গা করে নেয় মনে রাখার টেকনিক। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পরীক্ষামুখী ব্যবস্থাতেও শিক্ষার্থীদের বড় অংশ টিকতে পারছে না। এইচএসসিতে নিয়মিত শিক্ষার্থীদের 36% পরীক্ষার বাইরে চলে যাওয়াকে শুধু ড্রপ আউট ভাবলে ভুল হবে। এটা কনফিডেন্স ক্রাইসিস। সহজ ভাষায় শিক্ষার্থীর মনে প্রশ্ন তৈরি হচ্ছে, এই পরীক্ষা দিয়ে আমার লাভ কি? গণমাধ্যমে শিক্ষার্থীদের এই কথা আমরা বলতে শুনেছি। এই বিষয়ে প্রথম আলো একটা সমীক্ষা দিয়েছে। সেখানে বলা হচ্ছে, সাধারণ বোর্ডে পরীক্ষায় বসেনি এমন হার 33.04%, মাদ্রাসা বোর্ডে 44.07% আর কারিগরি বোর্ডে 54.58%। সবচেয়ে চিন্তার জায়গা কারিগরি শিক্ষা, কারণ যে শিক্ষা দক্ষতা ও কাজের পথ তৈরি করে সেখানে অর্ধেকের বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসছে না, পাশ করছে কিন্তু শিখছে না। এখানে আরও বড় সমস্যা হলো শিক্ষার বেসিক তৈরি। ইউনিসেফ বলছে, বাংলাদেশে মাত্র 64% শিশু মাধ্যমিক শেষ করতে পারে, আর যারা মাধ্যমিক পাশ করে তাদের মাত্র 25% প্রয়োজনীয় মৌলিক দক্ষতা অর্জন করে। সহজ করে বললে, পাশ করছে অনেকেই, কিন্তু পড়া, বোঝা, হিসাব করা, যুক্তি করা, নিজের ভাষায় লেখা, এই দক্ষতাগুলো তৈরি হচ্ছে না। তাহলে একজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে গিয়ে আসলে কি করবে? অলরেডি তার ভেতরে পরীক্ষার ভয় ঢুকে গেছে, বইয়ের সঙ্গে সম্পর্ক হারাতে শুরু করেছে। তারপর একদিন ধীরে ধীরে সে হয়তো শিক্ষা থেকেই বেরিয়ে যাবে। তাহলে এখন আমাদের উপায় কি? যাদবপুর কপি করলেই হবে? না। যাদবপুরের প্রশ্নপত্র দেখে আমরা মুগ্ধ হতে পারি, কিন্তু অতি রোমান্টিক হয়ে গেলে ভুল হবে, কারণ এমন সৃজনশীল প্রশ্নেরও ঝুঁকি আছে। ঝুঁকিগুলো তাহলে কি? প্রথমত, কে ভালো লিখলো আর কে দুর্বল লিখলো এটা অনেক সময় পরীক্ষকের ব্যক্তিগত রুচি, সাহিত্যবোধ, ভাষার পছন্দের উপর নির্ভর করতে পারে। তাই পরিষ্কার নম্বর দেওয়ার নিয়ম না থাকলে এই পরীক্ষা অন্যায্য হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, শহরের বই পড়া, সিনেমা দেখা, আড্ডায় বড় হওয়া শিক্ষার্থীরা এমন প্রশ্নে বাড়তি সুবিধা পেতে পারে।
অন্যদিকে গ্রামের দরিদ্র শিক্ষার্থীদেরও গভীর ভাবনা থাকতেই পারে, কিন্তু সে হয়তো সেই ভাবনা পরীক্ষার ভাষায় প্রকাশ করতে পারে না। তৃতীয়ত, সব বিষয়ের জন্য এই মডেল একভাবে কাজ করবে না। বাংলা, দর্শন বা সাহিত্য বিভাগের জন্য এমন প্রশ্ন কাজে আসতেই পারে, কিন্তু চিকিৎসা, প্রকৌশল বা পদার্থবিজ্ঞানের মতো মৌলিক জ্ঞান ও কারিগরি যুক্তির ক্ষেত্রে কি? এগুলোও কিন্তু জরুরি। ফরাসি সমাজবিজ্ঞানী পিয়েরে বোর্দিও তার কালচারাল ক্যাপিটাল ধারণায় আমাদের দেখিয়েছেন পরিবার, ভাষা, বই পড়ার অভ্যাস, সিনেমা, সাহিত্য, আড্ডা অনেক সময় শিক্ষায় অদৃশ্য সুবিধা তৈরি করে। আবার অ্যাসেসমেন্টের তাত্ত্বিক স্যামুয়েল মেসিক সতর্ক করে বলেছেন, পরীক্ষায় যদি এমন কিছু নম্বর প্রভাব ফেলে যা আসলে দক্ষতার অংশ নয়, তাহলে মূল্যায়ন অন্যায্য হয়ে যায়। ডি রয়েস স্যাডলার এর গবেষণা বলছে, ভালো উত্তর কেমন হবে তা বোঝার পরিষ্কার মানদণ্ড না থাকলে শিক্ষার্থীও বুঝবে না, পরীক্ষকও একইভাবে বুঝবে না যে সে কীভাবে নাম্বার দিবে। বাংলাদেশের শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় অনুপস্থিত হচ্ছে তা না, বরং তারা শিক্ষার অর্থ, ভবিষ্যৎ, মূল্য আর আত্মবিশ্বাস থেকেও অনেক দূরে সরে যাচ্ছে। আবার যাদবপুরের মডেল আমাদের জন্য একটা আয়না হিসেবে ফাংশন করছে ঠিকই, কিন্তু সমাধান নয়। সৃজনশীল প্রশ্ন দরকার, সঙ্গে দরকার পরিষ্কার লক্ষ্য ও উদ্দেশ্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।